একটি বক্তব্য উপস্থাপন করার জন্য। এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি বিকেডেট স্কুল অ্যান্ড কলেজে সম্মানিত প্রিন্সিপাল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সকলের উদ্দেশ্যে কিছু বক্তব্য উপস্থাপন করার জন্য। ওনাকে সাদর আমন্ত্রণ জানিয়ে মঞ্চে ডেকে নিচ্ছি। জোরে একটি হাততালি। শুরু করি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। ডিকেডেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা 2024 সালের পরীক্ষার ফলাফল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত জনাব আব্দুর রকিব চৌধুরী, আজকের অনুষ্ঠানের সভাপতি, উনি উপস্থিত থাকায় আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে জনাব আলাউদ্দিন, একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিসার, ওনাকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের কৃতজ্ঞ করার জন্য। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের কৃতজ্ঞ করেছেন জনাব জহিরুল হক স্যার, প্রধান শিক্ষক, আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়। এছাড়াও প্রেমনগর চা বাগানের ম্যানেজার মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সম্মানিত অভিভাবকবৃন্দের প্রতি, যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানের সৌন্দর্য ও মাধুর্যতা বৃদ্ধি করার জন্য। প্রিয় উপস্থিতি, আমি আজকের উপস্থিতে সকল অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আজকে এই দিনে প্রতি বছর বছরের শেষ পর্যায়ে আসলে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এর ধারাবাহিকতায় আজকের আয়োজন। আমি বেশি সময় নিব না, যেহেতু অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। শুধুমাত্র আমাদের এই প্রতিষ্ঠানের, আপনারা জানেন এই বছরটা নবম বর্ষে পদার্পণ করলাম আমরা। তো মৌলভীবাজারের মধ্যে 9টা বছর এখানে অতিবাহিত করার মধ্য দিয়ে আমাদের যে সফলতা, এটা আপনাদের জানা দরকার আছে বলে আমি মনে করি, যার কারণে আমি সফলতাটা একটু তুলে ধরব। 9 বছরে আমাদের এসএসসি, জেএসসি, পিএসসিতে A+ সহ ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষার্থী বিভিন্ন ক্যাডেট কলেজে চান্স পেয়েছে। এমনও স্টুডেন্ট আছে এখনো আমাদের মেডিকেল বুয়েটে যারা চান্স পায় না, এখানে ক্যাডেট কোচিং করেছে। বেশিরভাগ স্টুডেন্ট মেডিকেল বুয়েট থেকে শুরু করে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে আছে এখনো। তো এটা আসলে আমাদের অভিভাবকদের সহযোগিতায় আমরা হয়তো এগিয়ে নিয়ে যেতে পারছি। আজকের কিছুক্ষণ পরেই 2024-এ যারা আমাদের স্কুলের পরীক্ষার্থী আছে তাদের ফলাফল ঘোষণা হবে। ফলাফলটি দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। প্রতিটা শিক্ষার্থী রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে এবং যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে 1, 2, 3 মার্কের জন্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বা বাকি যারা আছে এভাবেই ব্যবধান। তাই আমি আমার অভিভাবকদের এবং শিক্ষার্থীদের প্রতি এবং আমার যারা এই রেজাল্ট আনতে গিয়ে কঠোর পরিশ্রম করেছে আমার সম্মানিত শিক্ষক মন্ডলী, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হাঁটি হাঁটি পা করে এই 8টি বছর অতিক্রমের মধ্যে যে সফলতা রয়েছে, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমি আশাবাদী আপনারা আমাদের সাথে থেকে প্রতিষ্ঠানের মান অক্ষুণ্ণ রাখবেন। আমি অভিভাবকদের কিছু পরামর্শ নিয়েছিলাম। এই গত
20 তারিখে মনে হয় আমরা একটা অভিভাবক মিটিং করেছিলাম, অভিভাবকদের পরামর্শ নিয়েছি এবং অভিভাবকরা আমাকে পরামর্শ যা দিয়েছেন তার অনুপাতেই আমি 2025 সালের কিছু কার্যক্রম আপনাদের মধ্যে তুলে ধরতে চাচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত 2টি গ্রুপে স্পিকিং ক্লাস চালু করেছি। এই বছরটা আমাদের স্পিকিং ক্লাস ছিল, কিন্তু স্পিকিং ক্লাসটা আমরা প্রথম দিকে নেই, যার কারণে অনেক স্টুডেন্ট দেরি করে আসে, স্পিকিং ক্লাসে অনুপস্থিত থাকে। আবার অনেক গার্ডিয়ান বিভিন্ন জায়গায় বেড়াইতে গিয়ে এই ক্লাসগুলো মিস করাইছেন। তো আমি বিশেষ করে অনুরোধ করব, আপনারা টাইমলি বাচ্চাকে স্কুলে প্রেজেন্ট করবেন এবং ছুটিটা কম নেওয়ার চেষ্টা করবেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটা স্টুডেন্ট যেন আমাদের এখান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সে যেন ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে। কারণ অনেক দেখবেন অনার্স মাস্টার্স কমপ্লিট করছে কিন্তু 2টা লাইন ইংরেজিতে বলতে পারে না। এর মানে কি তার চর্চা নেই, তাকে স্কুলে ওইভাবে স্পিকিং এর ক্লাস নেওয়া হয় নাই। কিন্তু বর্তমানে এই আধুনিক যুগে যুগ উপযোগী তাল মিলিয়ে চলতে হলে তার স্পিকিং দরকার আছে। আরো কিছুদিন পরে দেখবেন আপনি ওই যে গ্রামের এখন কৃষক হলে তারও ইংরেজি জানা দরকার, এইভাবে চলে আসবে দিন। ডে টু ডে আমরা ইমপ্রুভ হচ্ছি, ঠিক না? ঠিক না? একটু বলেন ঠিক। তাইলে ওই যুগের সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে চাই তাহলে আমাদের বাচ্চাদের ইংরেজি শিক্ষা দরকার আছে না নাই? আমাকে একটু জুড়ে বলতে হবে, আছে না নাই? আছে। তাইলে যদি আপনাদের এই আকর্ষণ থাকে, আমরা তো এই সার্ভিসটা ফ্রি দিচ্ছি, তাহলে আপনাদের এই সার্ভিসটা নেওয়ার জন্য বাচ্চাকে প্রতিদিন ক্লাসে পাঠাইতে হবে। আমি আমার স্পিকিং ক্লাসের 2জন টিচার, ওনাদের সাথে আলোচনা করে জানলাম এই বছরের ফলাফল নিলাম যে কি হইল, কতটুকু আগাইলো। তো ওনারা আমার এই হাজিরা খাতা বের করে দেখাইলেন যে বেশিরভাগ একদিন আসে আর একদিন গ্যাপ পরে। তো এভাবে আসলে ইংরেজি শেখা যায় না। একদিন আসবেন আর একদিন গ্যাপ করবেন, ইংরেজি শিখতে পারবেন। আপনারা ইংরেজির একটা ধারাবাহিকতা আছে, আজকের ক্লাসের সাথে পরের ক্লাসে একটা কনজাংশন আছে। সুতরাং এইটা যখন থাকবে ওইটা আপনাকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে, নাইলে শিখতে পারবেন না। সুতরাং আমার গার্ডিয়ানদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে 2025 সালের পরিমাণ শক্তি একটা ক্লাসে যেন মিস না করে বাচ্চারা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি 2025 সালে যদি একটা ক্লাসও মিস না করে আপনার সন্তান আমার এখান থেকে এসএসসি পাস করা পর্যন্ত, এসএসসি পাস করার আগ পর্যন্ত অর্থাৎ 9ম শ্রেণীতেই আমরা শেষ করে দেবো। 9ম শ্রেণীর ভিতরে 100% ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা ওই যে শিক্ষার্থীদেরকে বই পড়ার মধ্যে বর্তমান যে সিচুয়েশন চলে আসছে, বই পড়ার মধ্যে শিক্ষার্থী নাই, মোবাইল অ্যাট্রাক্টেড। অনেক শিক্ষার্থী, অনেক গার্ডিয়ানরা আমার কাছ থেকে পরামর্শ নিতে আসে যে কি করব, শিক্ষার্থী তো মোবাইল অ্যাট্রাক্টেড। তো আমি বলবো এখনো সময় আছে, সময় শেষ হয় নাই। এই ছোট বাচ্চাদেরকে মোবাইল অ্যাট্রাক্টেড থেকে দূরে করার মধ্যে একমাত্র গার্ডিয়ানরাই পারবে এটা দূরে রাখতে। আমাদের কাছে পরামর্শ নিয়ে পারবেন না, কারণ আমরা তো আর ঔষধ না খাওয়াইয়া দেবো আর আপনি মোবাইল সরাই নেবেন। আমরা তো এরকম ঔষধ না, আমরা তো পরামর্শ দিচ্ছি। আমরা এখানে বাচ্চাকে বলবো তুমি বাসায় মোবাইল নিও না, আর বাচ্চা বাসায় যাওয়ার পরে আপনি মোবাইল দিয়ে দিবেন, বাচ্চা মোবাইল অ্যাট্রাক্টেড হবে। আপনার ছোট বাচ্চা আছে 2 বছরের কুলের বাচ্চা, ভাত খায় না, আপনি তো মোবাইল তখন দেখান, তাহলে বাচ্চা কেন মোবাইল অ্যাট্রাক্টেড হবে না? কোনো গার্ডিয়ান নাই বলতে পারবেন না বাচ্চা ভাত খানে শুনো মোবাইল দেখান। 100% দেখান আপনারা। 2 মাস এই বাচ্চা কথা শোনার আগে, আমার ছোট বোনের বাচ্চা এটা আছে, কথা শুনে না এখনো, বাত নতুন খানি শিখছে, ওইটারে গান দেখাই দেখাই ভাত খাওয়ায়। তো আমি এইটা নিয়ে খুব হইয়ে, যার কারণে আমার গার্ডিয়ানদেরকে এখনো সতর্ক করছি, যারা মোবাইলে থাকে আমরা কিন্তু নিজেরা এটা তৈরি করি, ক্রিয়েট করি নিজেরা, এবং এটার প্রচুর নেগেটিভ সাইড আছে। সুতরাং আমি বলবো যাদের বাচ্চা মোবাইলে থাকে 100% মোবাইল থেকে দূরে রাখবেন। আর এজন্য আপনি কি করবেন, বাচ্চাদেরকে অতিরিক্ত বই দিবেন, বিভিন্ন শিক্ষামূলক বই দিবেন, বা বড় বড় ব্যক্তি যারা জীবনী আছে এদের পড়ার সুযোগ করে দিবেন। এখন আমি আরেকটু বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ফলাফলের পর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারো নাই, তারা হয়তো মনে মনে কিছু কি বলে ব্যর্থতার পরিচয় দিতে হবে। হয়তো মা বাসায় গেলে বোকা দিবে, তুমি কেন ফার্স্ট হলে না, বাবা বলবে তুমি কেন সেকেন্ড হলে না। এরপরে তো বাসায় হয়তো যে লাঠি টাঠি রেডি আছে। সুতরাং আমি গার্ডিয়ানকে রিকোয়েস্ট করবো যে
ব্যর্থতার গল্প থেকেই শুরু হয় সফলতার গল্প। প্রতিটা সফল ব্যক্তির পিছনে রয়েছে এক একটি সফলতার গল্প। সবাই একটু সাইলেন্ট থাকবেন প্লিজ, অ্যাটেনশন প্লিজ, লুক এট মি। হ্যালো, আপনারা বসে যান সামনে। কেন বললাম আমি ছোট্ট একটা গল্প বলতে চাই, প্লিজ অ্যাটেনশন। ছোট্ট একটা গল্প বলবো, গল্পটি কি শুনবেন? সবাই শুনবেন? এইরকম একটা স্কুল, তো স্কুলে মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার মহোদয়গণ তারা একটু খোঁজ খবর নিলেন যে এই স্কুলে প্রতি বছর শিক্ষার্থী এসএসসি দিয়ে বের হয় 100, A+ আসে না একটাও, মাঝে মধ্যে 1-2টা আসে। তো তারা সিদ্ধান্ত নিলেন এই স্কুলটা আমরা ভিজিট করব। প্রধান শিক্ষককে ফোন দিলেন, আগামী রবিবারে আপনার স্কুল ভিজিট করব। তো প্রধান শিক্ষক মহোদয় তো খাফাখাফি শুরু হয়েছে যে কি জবাব দেওয়া যায়, 3-4 বছরের ফলাফল আমরা 0। তো ওনারা খুব আতঙ্কিত। প্রথমেই এই এসএসসি পেজে গেলেন, গিয়ে বললেন যে এসএসসির যে স্যার আছে স্যারকে ডেকে বললেন তোমাদের আপনার বেজের বাজে স্টুডেন্টগুলো যেগুলো দুর্বল এগুলাকে রবিবারে আনবেন না, সোজা হিসাব। এখন স্যার বললো বাজে স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট আছে, নাম হইলো কালু। কি নাম? কালু। যে বাজে স্টুডেন্টের মধ্যে স্যার একটা স্টুডেন্ট আছে, নাম হইলো কালু, একে আমি না করে দেই। তো সব স্যার মিলে একে ডাকিয়া নিয়ে বললো যে তুমি শুধুমাত্র আগামীকালকে রবিবারে স্কুলে আসা নিষেধ। সে বললো কেন স্যার? বললো যে স্যাররা বললো আগামীকালকে তো শিক্ষা অফিসারে আসবে ভিজিট করতে, যদি তোমার কোনো প্রশ্ন করে উত্তর নিতে না পারো তাহলে তো আমরা লজ্জা পাবো, এই জন্য তুমি আসবে না। তো সে একটু বিমুগ্ধ হলো যে আমি দুর্বল বলে বা লেখাপড়া পিছিয়ে পড়া বলে আজকে মনে হয় আমি আসবো না। সে কি করলো, ওই রবিবারে সকাল ঘুম থেকে উঠছে, উঠিয়া সে স্কুলে আসছে, গেটে তালা দেওয়া উপর দিয়ে লাফ দিয়ে আইছে, আয়া দেখে এখনো পিয়ন তালা খুলে নাই। যখন পিয়ন তালা খুললো টাস করে ঢুকছে ক্লাসের মধ্যে, ঢুকে একবার পিছনের ব্রেঞ্চে গিয়ে ব্রেঞ্চের নিচে বসছে, আজকে দেখতে হইব আমার কি প্রশ্ন করে। তো যথারীতি প্রিন্সিপাল শিক্ষা অফিসার মহোদয় ঢুকছেন, আইয়া ঢুকার পর ওই ক্লাসে ঢুকছেন, ঢুকিয়া প্রশ্ন করলেন যে আমি তোমাদের সবার মধ্যে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, বলতো জিনিসটার নাম কি? তখন সবাই এক রুল থেকে শুরু করে 100 রুল পর্যন্ত, মনে করেন ছাত্র আছে 100 জন, 99 পর্যন্ত কেউ পারে নাই, সবাই হতাশায় এখন আগুনের দিকে তাকাচ্ছে। এবং ওই স্কুলের প্রিন্সিপাল মহোদয় মনে মনে ভাবতেছে আমি নিজেই পারি না, ছাত্ররা পারবো কিভাবে। তোমরা একটু হতস্তম্ভ হয়ে গেছে সবাই। তো জেলা শিক্ষা অফিসার মহোদয় আবার বলছেন একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, জিনিসটার নাম বলতে হবে, খেয়ে পারবা? কেউ পারে নাই। এই লাস্ট ব্রেঞ্চে যে গিয়ে লুকাইছিল কালু, সে পিছন থেকে দাঁড়াইছে, স্যার আমি পারবো। প্রিন্সিপাল মহোদয় রাগ করলেন, ভাই বেটা তুই পারবি, তোর না হলাম কালকে না আসার জন্য? স্যার আমি তো উত্তর দিলেই হয়েছে। তো অগি রাত রহে উপজেলা এবং জেলা শিক্ষা অফিসার মহোদয় বললেন বলো তো কি বাবা তুমি উত্তর দিতে চাও? হ্যাঁ দিতে চাই। বলো তো কি? স্যার উত্তর হবে চুল। কি হবে? চুল, মাথার চুল। তো প্রধান শিক্ষক মহোদয় বললেন কিভাবে চুল? বললো চুল এমন এক জিনিস মাথায় থাকলে এটার নাম হচ্ছে চুল, এরপরে মুখ, এরপরে দাড়ি, এভাবে চুলের বিভিন্ন নাম আছে। তো আর নিচে নামবো? শিক্ষা অফিসার মহোদয় বললেন না রে বাবা আর নিচে নামার দরকার নাই, এখানেই থাকো। এরপরে মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় নিজেই হতে তম্ব, উনি বললেন এ তো আমার সেই তো ট্যালেন্ট, উত্তর তো এটা হওয়ার কথা না, কিন্তু এটা বানাইলো কিভাবে? উত্তর তো হবে নদী, এক জায়গায় সুরমা নদী, এক জায়গায় কর্ণফুলী নদী, এক জায়গায় পদ্মা নদী। উত্তর তো আমি জানি নদী, এত আর একটা হয়েছে, তাইলে আমার চেয়েও ট্যালেন্ট। তাইলে আমার গল্প বলার মূল অর্থ হচ্ছে গিয়ে কোন শিক্ষার্থী জীবনে কখনো ব্যর্থ নয়। প্রত্যেকটা ব্যর্থ শিক্ষার্থী দেখবেন জীবনে গিয়ে ভালো কিছু করে। আমি আমার সহপাঠীর মধ্যে দেখি যারা ব্যর্থ ছিল তারা এখন ডাক্তার, তারা ইঞ্জিনিয়ার, তারা ওই যে আমেরিকা ফারি জমাইছে, ভালো ভালো পোস্টে আছে। তো আপনার শিক্ষার্থী আজকে রেজাল্টের পর
আপনি ওই যে একটু কম পাইছে মার্ক, তার জন্য আমি রিকোয়েস্ট করবো কোনোভাবেই বকা দিবেন না, কারণ ওই ব্যর্থতা থেকে তাকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিতে হবে যে আমি আগামী বছর যেন ওরে টপকাই আরো সামনে যাইতে পারি। দেখেন ক্লাসের লাস্ট বয় কিন্তু চমকাই দিছে, তাকে আসতে নিষেধ করেছিল, কিন্তু তারে আনার পরে ওই স্কুলের আরো সম্মান বাঁচাইয়া দিছে। প্রিন্সিপাল মহোদয় তারা আনছিল না স্কুলের সম্মান নষ্ট হবে বলে, কিন্তু সে সম্মান বাঁচাইছে। ঠিক আছে, এজন্য আমরা যেন কোনো বকাবকি না করি। দেখবেন ব্যর্থতার গল্প আপনারা যদি একটু লক্ষ্য করেন, যদি আব্রাহাম লিঙ্কনের জীবনী দেখেন, উনি কিন্তু একবার নয় 7 বার ব্যর্থ হয়েছে। উনি ছিলেন একজন কাঠুরিয়া, আপনারা ইতিমধ্যে জানেন বা দেখছেন, উনি কাঠুরিয়া ছিলেন। কাঠুরিয়া উনি কাঠ কাটেন। 14 বছর বয়সে উনি প্রচুর পরিশ্রম করছেন। 17 বছর বয়স পর্যন্ত ওনার পরিশ্রমের শেষ নাই। এবং সামান্য কাঠুরিয়া উনি শুধুমাত্র তার লক্ষ্য স্থির করার কারণে এবং লক্ষ্যে অটুট থাকার কারণে উনি কিন্তু লাস্টে আমেরিকার মতো একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে। তো ব্যর্থ বলতে কিছু নাই, সন্তানকে অবশ্যই তার লক্ষ্য নির্ধারণ করে দিবেন, তার লক্ষ্যে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। আর একটা ছোট্ট গল্প বলবো, 1 মিনিট, এই বাচ্চারা কথা বলে না। আর একটা ছোট গল্প বলবো, এটা হচ্ছে কি, একটা ছোট্ট শিশু, একটা বাবার সন্তান। বাবাটা জন্ম এক দেশে, মায়ের জন্ম আর দেশে, অর্থাৎ 2 দেশের মা এবং দইছে আবদ্ধ হওয়ার পরে আমেরিকা, 2 জনের আবদ্ধ হওয়ার পরে ওখানেই জন্মগ্রহণ করছে একটা শিশু। ওই শিশুটি তার জীবনের লক্ষ্য জানতে গিয়েছিল ক্লাস 5ম শ্রেণীতে তার শিক্ষক। তো শিশুটি বলছিল আমি আমার জীবনের লক্ষ্য, তার খাতায় স্পষ্ট লিখে দিছে, আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই, আমার জীবনের লক্ষ্য আমেরিকা প্রেসিডেন্ট হওয়া। তো এটা লিখে দেওয়ার পর টিচার তাকে জিজ্ঞাসা করলেন, এটা আবার ইংরেজিতে লিখছে। তো টিচার জিজ্ঞাসা করেছিলেন তোমার এই লক্ষ্য আসলো কিভাবে? না আমার শুরু থেকে এই লক্ষ্য। তো টিচার বললেন আমি তোমাকে দোয়া করে দিলাম তুমি যেন ওই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো। তো 10ম শ্রেণীতে গিয়ে সেই একই ঘটনা আবার ওই শিক্ষক বলছেন, আর এখন শিক্ষক লিখতে দিছে জীবনের লক্ষ্য, ইওর এম ইন লাইফ। তো সে কি করছে, সেম আবার লিখছে যে আমার জীবনের লক্ষ্য আমেরিকার প্রেসিডেন্ট। দেখেন তার লক্ষ্য কিন্তু একটাই, আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু সেও দারিদ্র ফ্যামিলির সন্তান। ঘটনাক্রমে তার বাবা এক জায়গায়, মা এক জায়গায় হয়ে গেছে, মানে সেপারেট হয়ে গেছে। 10ম শ্রেণীতে পড়া অবস্থায় তার মা বাবা সেপারেট হয়ে গেছে, সে মায়ের সাথেই থাকতো এবং আরো দরিদ্রতার মুখে পড়ে গেল। এক পর্যায়ে কিছুদিন পর মাও মারা গেছে। তো এখন দেখেন এত ব্যর্থতা তার জীবনে, বাবা ছিল সেপারেট হয়ে গেল, আবার মার কাছে আসলো, মাও মারা গেছে, বাবার একটা বিয়ে করে ফেলেছে, কত ব্যর্থতা। সে একা হয়ে গেল, নানির কাছে সে লেখাপড়া করলো, খুব কষ্ট করে লেখাপড়া করছে। তো এই পর্যায়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করে যে তোমার জীবনের লক্ষ্য কি? সে আমেরিকার প্রেসিডেন্ট। তার লক্ষ্য কিন্তু ছাড়ে নাই। অর্থাৎ আজকে যারা আমার শিক্ষার্থী আছো, আমি এই এক্সাম্পলের মাধ্যমে বুঝাইতে চাচ্ছি, তোমাদের লক্ষ্য যেটা থাকবে এটা স্থির রাখবা, পজিশন যাই আসুক লক্ষ্য একটাই। শেষ পর্যায়ে কি করলো ওই শিশুটা, আমি সংক্ষেপে বলে ফেলছি, পর্যায়ক্রমে ওই শিশুটা আমেরিকার প্রেসিডেন্ট হলো। শিশুটার নাম হচ্ছে বারাক ওবামা, অনেকেই জানেন বারাক ওবামা, তার জীবনী পড়ে দেখবেন। অবশেষে সে এই আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। লক্ষ্য স্থির রাখবেন এবং শুধুমাত্র লক্ষ্য স্থির রাখলে হবে না, ওই লক্ষ্যে কাজ করতে হবে। আপনাকে যেই লক্ষ্যে দাঁড়াইবেন ওই লক্ষ্যে কাজ করতে হবে এবং সঠিক নিয়মে। যদি সঠিক নিয়মে লক্ষ্যে কাজ না করেন তাহলে হবে না। সে কিন্তু সঠিক নিয়মে যেভাবে আসলো তার ধারাবাহিকতা রক্ষা করছে। সুতরাং বাচ্চা যেই পথে যাইতে চায় আপনি ওই পথে তাকে হাঁটতে দিবেন। আপনি দেখবেন চীনের লোক যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওরা ছোট বাচ্চাদের ওয়ানে যে আমরা শিখাই, কবিতা শিখাই, রাম শিখাই, না শিখাইলে গার্ডিয়ান হয়ে খালকে মায় ধরবো, আমার বাচ্চা প্লে করে নার্সারি করে একটা কবিতা পারে না কেন, কিন্তু তারা এগুলো শিখায় না। তারা শিখায় কি, বাচ্চাকে প্লেতে নার্সারিতে আনবে আর প্রতিবার তাকে জিজ্ঞাসা করবে তুমি কি হতে চাও, কি হতে চাও, কি হতে চাও। সে বলবে, যে বলবে ডাক্তার, টিচার ওই সেট আপ মাথায় নেবে এবং তাকে ওই ডাক্তারের লাইনে ঢুকিয়ে দেবে। যে বলবে ইঞ্জিনিয়ার হতে চাই, যে যার লক্ষ্য
টিচাররা ওই লক্ষ্যে তাদেরকে পৌঁছায়, যার কারণে চীনের মতো রাষ্ট্র আজকে দেখেন কত ডেভেলপ হয়েছে, তারা কোনটায় আগে নাই। কিন্তু আমরা তো এটা না, আমরা বাচ্চা যদি বলে ডাক্তার, মা বলবে বাট আমি হয়েছে তুমি হইবা ইঞ্জিনিয়ার, তুমি ডাক্তার হয়ে লইব, আমার বিল্ডিং করা লাগবে, ইঞ্জিনিয়ার হইবা তুমি। কিন্তু বাবার জোর করিয়া দিকে দিব। সুতরাং আমি বলবো জোর করবেন না, তার নির্দিষ্ট লক্ষ্যে তাকে পৌঁছতে দিন, দেখবেন অবশ্যই সফলতা আসবে। আর সফলতার জন্য অবশ্যই বাচ্চার সফলতার জন্য অবশ্যই মা বাবার ভূমিকা এটা অগ্রগামী আপনি রাখতে হবে এবং সঠিক লাইনে। আরেকটা জিনিস আমি ছোট্ট করে, অনেকে হয়তো বিরক্ত হচ্ছেন মনে হয়, আমি ছোট্ট করে আরেকটা গল্পের মাধ্যমে শেষ করে দিব। এক কাটুরিয়া সকালবেলা কাঠ কাটতে শুরু করছে। বলে তো কখন কাঠ কাটতে শুরু করছে? মনোযোগ নাই, অ্যাটেনশন প্লিজ। কখন? সকালবেলা, ভোরবেলা শুরু করছে। তো এক জ্ঞানী লোক ওই বাগান দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে সে কাঠ কাটতেই আছে। জ্ঞানী লোক গেছিল তার কাজে, সে যাওয়ার সময় দেখছে এই লোকটা কাঠ কাটতে কাটতে ক্লান্ত একটা গাছের মধ্যে কুপাই দিয়েছে। তো উনি ওনার কাজ শেষ করিয়া বিকাল 4টার সময় রওনা দিছে। আবার আসার পথে আবার দেখে গাছ যে কুপাইতেছে, গাছের এখনো অর্ধেক শেষ করতে পারে নাই, কুপাইতেই আছে। তো উনি দেখলেন যে এটার গাম জ্বরতেছে কাটুরিয়ার এবং কুপাইতে আছে। তো উনি বললেন, এই কাটুরিয়া ভাই, তুমি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা কুপাইতেছো, এটা কাটতেছে না কেন, এটা কি খোঁজ নিছো? বলে না। বলে তোমার লক্ষ্য, তোমার শিক্ষক, তোমার মা বাবা, তোমার গার্ডিয়ান যারা আছে, শিক্ষার্থীরা কি শুনতে পাচ্ছ? একটু আওয়াজ দোষে শুনতে পারতেছ? অ্যাটেনশন, ইয়েস। কখনো মা বাবাকে কষ্ট দিবেন না, শিক্ষকের উপর চোখ রাঙাবেন না, শ্রদ্ধা বড় যারা আছেন চোখ রাঙাবেন না। ওই চোখ রাঙাবে যেই দিন তুমি ধ্বংসের পথে চলে যাবে সেই দিন। আমি একটু আগে বলেছিলাম আব্রাহাম লিঙ্কনের জীবনী, বলেছিলাম না বারাক ওবামার জীবনী। ওর শিক্ষক কিন্তু ওই ছোটবেলা তার এইম ইন লাইফ লেখা থেকেই কিন্তু শিক্ষক দোয়া করে দিয়েছিল। তুমি যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ো, শুধুমাত্র মায়ের দোয়ায় তিনি এই উপমহাদেশের প্রখ্যাত আলেমে দিন হয়েছিলেন। সুতরাং মা বাবা, শিক্ষক বা গুরুজন যারা আছেন সব সময় শ্রদ্ধা করবা, উনাদের কথা মানবা। যদি দেখো উনার কথা তোমার বিপরীত দিকে যাচ্ছে, উনাকে কিছু বলবা না, তুমি তোমার পথ ঠিক রাখবা। সুতরাং সকল শিক্ষার্থী যারা আছে আজকে উপস্থিত, আমি অবশ্যই বলবো মা বাবার প্রতি সব সময় যেন তোমাদের একটা সম্মানবোধ থাকে, সেটা তুমি একদম বৃদ্ধ বয়স পর্যন্ত। কারণ তুমি চিন্তা করো, আজকে তোমার এই পর্যায়ে নিয়ে আসা থেকে শুরু করে তুমি ভবিষ্যৎ পর্যন্ত যাইবা, সারাটা কিন্তু তোমার মা বাবার অবদান। একটা বাচ্চা জন্মদান থেকে শুরু করে শেষ পর্যন্ত মা বাবা কি যে কষ্ট করে, তুমি মা বাবা না হওয়া পর্যন্ত এই জিনিসটা বুঝবা না। অবশ্য আমি নিজেও কোনো মা বাবা হতে পারি নাই, তা বুঝি, তোমাদেরকে বুঝতে হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। অতিথিবৃন্দ আছেন, আমার বক্তব্যে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর আমার রিকোয়েস্ট থাকবে, আমরা ওই যে 1 তারিখে প্রাইমারি লেভেলের বই বিতরণ করবো। হাই স্কুল লেভেলের তো আমাদের মাধ্যমিক শিক্ষক মিত্র মহোদয় এখানে আছেন, বই আসে নাই। আমাদের হাই স্কুল লেভেলের শিক্ষার্থী যারা আছো, তোমরা ওই যে পুরাতন বইগুলা আমাদের কাছে দিতে হবে এবং আমরা তোমাদেরকে ওই পুরাতন বই একজনের কাছ থেকে নিয়ে আরো দিতে হইব, দিয়ে আর কি ক্লাস শুরু করবো। ক্লাসের ডেট সময় জানাই দিব এবং ফলাফলের পরে অফিস থেকে জানিয়ে যাইবা। এটাই। অবশেষে আমি দীর্ঘায়িত না করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।